অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 1.1 বল ও চাপ। 1 পৃষ্ঠা থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। এখানে কি কি দেখব, বই বিশ্লেষণ করব, পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল ছক সমাধান করব, সঠিক উত্তরটি নির্বাচন করা অর্থাৎ এমসিকিউ, সত্য মিথ্যা নির্বাচন করা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর বা 5-6টি বাক্য উত্তর, এবং সর্বশেষ যেটা হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে, আশা করি আমার এই ভিডিওটি দেখলে এই অধ্যায়ে যত রকমের প্রশ্নের 100% কমন তোমাদের পড়বে। হ্যাঁ, যাই হোক, তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এরপরে দেখো, তো প্রথমেই তোমাদের বলবো একটু তোমাদের যে সিলেবাস, 3টি পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচি। তাই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, প্রত্যেক বিষয় থেকে তোমাকে 5 নম্বর নিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু এটা আছে কি, 3টা পার্ট আছে, 1, 2, 3, এই 3টার বিশেষ বহন করে। এটা ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স, পদার্থবিজ্ঞান, এটা হ্যাঁ ফিজিক্স। আর এটা হচ্ছে কেমিস্ট্রি, ভৌত বিজ্ঞানের মধ্যে আর একটা পার্ট হচ্ছে কেমিস্ট্রি বা রসায়ন। এবং বাকি যেটা আছে দেহের গঠন, এটা লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান। এই 3টা পার্টের প্রতিটা থেকে 5 নম্বর করে তোমার টোটাল 15 মার্কের প্রশ্ন হবে। যাই হোক, আমরা প্রথমেই দেখব, তোমরা কিন্তু 7এও কিছু কিছু অঙ্ক করেছো, কিন্তু 8 থেকে অনেকটাই অঙ্ক তোমাদের করতে হবে। তবে এই অধ্যায়ে অঙ্কগুলির যে প্রয়োজনীয় সূত্র সেটা আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ এফ সমান এম এ। বস্তুর ওজনকে ওয়েট বলে, ডাব্লিউ সমান এম জি, এম হচ্ছে ম্যাস আর জি হচ্ছে গ্র্যাভিটি অফ অ্যাক্সেলারেশন জি। হ্যাঁ, ত্বরণ আর ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, অর্থাৎ ঘনত্বকে ডেনসিটি ডি দ্বারা প্রকাশ করা হয়েছে, ভর এম আর আয়তন ভলিউম ভি। এবং চাপ পি পি মানে প্রেশার, এই কারণে পি, এবং প্রযুক্ত বল ফোর্স এফ, এবং ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করতে হয়। পি সমান এফ বাই এ। চাপ সমান উচ্চতা, ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ পি সমান এইচ ডি জি। এরপরে আর পরবর্তীতে লাস্ট যে সূত্রটা সেটা হবে অপসারিত তরলের ওজন সমান বস্তুর আপাত ওজনের হ্রাস ইকুয়াল প্লাবতা বল বা বস্তুর প্রকৃত ওজন মাইনাস বস্তুর আপাত ওজন। অর্থাৎ এই কয়টা সূত্র দিয়েই তোমাদের টোটাল এই প্রথম 1.1 যে চ্যাপ্টার সেটার তোমার অঙ্ক আছে। যাই হোক, আমরা সরাসরি বইটা দেখি। বল ও চাপ, তোমরা দেখতে পাচ্ছ বল ও চাপের এখানে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে তোমরা বল সম্বন্ধে জেনেছো। বল প্রয়োগ ছাড়া আমরা কোনো কাজেই যে করতে পারি না। যাই হোক, আমি এত ডিটেলস এখানে বলবো না। এখানে দেখছো বল ও গতি সম্পর্কে যে 3টা সূত্রের কথা বলছে, সেই 3টা সূত্র তোমাদের আবার কিন্তু মনে করতে হবে। হ্যাঁ, এই যে 3টা সূত্র, বল ও গতি, প্রথম সূত্র থেকে আমরা কি শিখলাম, দ্বিতীয় সূত্র থেকে কি শিখলাম, এবং তৃতীয় সূত্র থেকে কি শিখলাম, আমরা একটু দেখে আসি। দেখো, প্রথম নিউটনের গতি বিষয়ক 3টি সূত্র বিবৃতি। প্রথম গতিসূত্র, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সমবেগে সরল রেখা অবলম্বন করে চলতে থাকবে। এবং দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা তোমরা শিখেছো বা এখন নতুন করে ভালো করে শিখে নাও। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কোন কোন বিষয় জানা যায়? নিউটনের প্রথম গতিসূত্র থেকে প্রধানত 2টি বিষয় জানা যায়, বলের সংজ্ঞা এবং বস্তুর জাড্য ধর্ম। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কোন কোন বিষয় জানা যায়? দ্বিতীয় গতিসূত্র থেকে প্রধানত 2টি বিষয় জানা যায়, বলের একক এবং বলের মাপ। এবং নিউটনের তৃতীয় সূত্র থেকে দেখা যাচ্ছে কি জানা যায়? ক্রিয়ার প্রতিক্রিয়া ধারণা পাওয়া যায়। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কোন কোন বিষয় জানা যায়? নিউটনের তৃতীয় থেকে প্রধানত 2টি বিষয় জানা যায়, ক্রিয়া প্রতিক্রিয়া ধারণা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এরকম আমরা যদি ভালো করে বলি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র হতে প্রথম গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র হতে জানা যায় যে এম হচ্ছে কোনো ভরে বস্তুর উপর পি বল প্রযুক্ত হলে বস্তু যদি ত্বরণ পায় তবে পি সমান এম এফ। এটা এখানে পি সমান যদি 0 হয়, মানে বলটা যদি 0 হয়, ত্বরণ এফ সমানও 0 হবে। অথবা বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তু ত্বরণহীন হবে। বস্তু স্থির থাকলে ত্বরণহীন হতে পারে, আবার সমবেগে সরল রেখায় গতিশীল হলে ত্বরণহীন হতে পারে, কারণ বেগের মান অভিমুখ পরিবর্তন না করলে ত্বরণ উৎপন্ন হয় না। অর্থাৎ বাইরে থেকে বস্তুর উপর যতক্ষণ বল প্রয়োগ না করা হচ্ছে ততক্ষণ স্থির বস্তু স্থির থাকবে, অথবা সমবেগে সরলরেখায় গতিশীল হবে, অর্থাৎ ওই গতি বজায় রাখবে। এটি হলো নিউটনের প্রথম গতিসূত্র। এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় সূত্র থেকে আমরা কি শিখেছি সেগুলি। তৃতীয় সূত্র, যেটা আমরা এখন পুরোপুরি বলে দিলাম। এরপরে নতুন টপিক, বলের পরিমাপ ও একক। বলের পরিমাপ আর একক। বল
পরিমাপ করতে কি লাগে বল পরিমাপের জন্য আমরা যে সূত্রটা দেখেছি বল সমান বস্তুর ভর ইন্টু বলের প্রভাবে বস্তুর উৎপন্ন ত্বরণ, অর্থাৎ এফ সমান এমই লাগে, যেখানে এফ হচ্ছে বল, এম হচ্ছে ম্যাস বা ভর এবং এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ঠিক আছে, আর নিউটনকে বলের একককে কি বলা হয়? নিউটন বলা হয় এসআই পদ্ধতিতে। হ্যাঁ, বল মাপার একক হচ্ছে নিউটন, যেটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, আর দেখা গেছে তোমার হাতে বাটখাটি যে বল প্রয়োগ করে তার মাপ হলো 9.8 নিউটন। আইজাক নিউটনের দেওয়া সমীকরণ ব্যবহার করে যদি বল মাপতে হয় আমাদের ত্বরণ অবশ্যই জানতে হবে। এবং এখানে আরেকটা বিষয় আছে অভিকর্ষ বল। তাইলে আমরা দেখি কি কি যেটা দেখেছি, এসআই পদ্ধতিতে বলের একককে কি বলে? নিউটন। তারপরে এসআই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন কি? এন। এবার 1 নিউটনের সংজ্ঞা দাও। 1 কেজি ভরের কোনো বস্তুর উপর, এখান থেকে শুরু করবে, কোনো যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলা হয়। এবারে বল কাকে বলে? কোনো বস্তুর উপর যা প্রযুক্ত হয় বস্তুর গতি অবস্থার পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। তারপরে দেখা গেছে তোমার বল পরিমাপের সমীকরণটি এফ সমান এম এ, এবার বিভিন্নভাবে আসতে পারে। সিজিএস পদ্ধতিতে বলের একককে ডাইন বলে। অভিকর্ষ বল কাকে বলে? পৃথিবীর টানকেই এক কথায় অভিকর্ষ বল বা বস্তুর ওজন বলে। যতভাবে তুমি সঠিক উত্তর দিতে পারো, অনেক সময় অনেক বেশি লিখেও কিন্তু তোমার সঠিক উত্তর হয় না, আবার অনেক কম লিখেও সঠিক উত্তর দেওয়া যায়। কখন আমাদের বল প্রয়োগ করতে হয়? কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বা কোনো গতিশীল বস্তুর দিক পরিবর্তন করতে বা ওই গতিকে দ্রুত বা মন্থর করতে আমাদের বল প্রয়োগ করতে হয়। 1 নিউটন বল কাকে বলে? একটি 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলা হয়। কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। এসআই পদ্ধতিতে বল মাপার একক হচ্ছে নিউটন। স্প্রিং তুলা তৈরি করা হয়েছে কেন? বল প্রয়োগের ফলে স্প্রিংয়ের প্রসারণকে কাজে লাগিয়ে বল মাপার যন্ত্র স্প্রিং তুলা ব্যবহার করা হয়েছে। ঘনত্ব কাকে বলে? কোনো পদার্থের একক আয়তনে ভরকে ওই পদার্থের উপাদানের ঘনত্ব বলে। বল বেশি না কম কিভাবে জানা যায়? হ্যাঁ, কোনো বস্তুতে ভিন্ন সময়ে দুটি ভিন্ন মানের বল প্রয়োগ করা হলে বস্তুর মধ্যে যে বলের জন্য অপেক্ষাকৃত বেশি ত্বরণ সৃষ্টি হয় সেই বলের মান বেশি, অর্থাৎ বল প্রয়োগ বেশি না কম, হ্যাঁ, সেটা তা জানতে ত্বরণ হিসেবে হিসাব করতে হয়। ত্বরণ কাকে বলে? কোনো বস্তুর ক্রমবর্ধমান গতিবেগ নিয়ে চলে গতিবেগ বাড়ার হারকে ত্বরণ বলে। অনেকভাবে বলা যায়। একক সময় বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, অনেক কিছু বলা যায়। ত্বরণ এসে একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে। হ্যাঁ, যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি পরের। দেখো তোমার এখানে দেখা যাচ্ছে বাটখারার সাথে আইডিয়া, যেটা বাটখারা সুতোর মাধ্যমে উল্টো বল প্রয়োগ করছে, অর্থাৎ একটা বাটখারাকে ধরে সুতো দিয়ে দেখা যাচ্ছে সুতো একদিকে টানছে আর তোমার হাতের অন্যদিকে টানছে, এভাবে করে একটা আইডিয়া তৈরি করছে। মান শূন্য হয়ে গেছে, ফলে কোনো ত্বরণ তৈরি হয়নি। যাই হোক, এরপরে দেখো 1 কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে ওই বাটখারাটি কত পরিমাণ বল প্রয়োগ করবে? 9.8 নিউটন। কোনো বস্তুর ওজন কাকে বলে? কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে সেই বলকে ওই বস্তুর ওজন বলে। হ্যাঁ, তারপর কোনো বস্তুর সাহায্যে বস্তুর ওজন মাপা হয়। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়। তারপরে গিয়ে হলো তোমার একটি 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী কী পরিমাণ বলের দিকে টানবে? 3 কেজি মানে এফ সমান এম জি। জি হচ্ছে কত? 9.8 এবং এম হচ্ছে 3, তাহলে 3 গুণ 9.29.4 নিউটন বল দ্বারা নিচের দিকে টানে। তারপরে আবার তোমরা দেখতে পাচ্ছ স্প্রিং, এখানে 1 কেজি বাটখারা আছে আর এখানে 2 কেজি বাটখারা আছে, এটা কিন্তু প্রসারণটা বেশি হয়েছে। হ্যাঁ, এরকম করে তোমার এদিকে মাপার একটা দেওয়া আছে। স্প্রিং তুলা তৈরি করা হয়েছে বল প্রয়োগের ফলে স্প্রিং তুলা, তোমরা ভালো করে এগুলি রিডিং পড়ে নিবে। তারপরে আমরা যদি সরাসরি চলে যাই, বড় ওজনের মধ্যে কোনটি বস্তুর স্বকীয় ধর্ম এবং কেন? ভর ও ওজনের মধ্যে ভর বস্তুর স্বকীয় ধর্ম, কারণ ভর সর্বত্র সমানভেদে কালভেদে এর মান অপরিবর্তিত নয়, কিন্তু ওজন বস্তুর অস্বকীয় ধর্ম নয়, কারণ বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের মানের উপর নির্ভর করে। অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন স্থানে বিভিন্ন বলে, বস্তুর ওজনও বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। বস্তুর ওজন, প্রকৃত ওজন, আপাত ওজন কাকে বলে? জড় মাধ্যমে অনুপস্থিত অর্থাৎ শূন্য স্থানে কোনো বস্তুর ওজন হলো তার প্রকৃত ওজন। কোনো স্থানে কোনো তরল বা গ্যাসে নিমজ্জিত থাকা অবস্থায় বস্তুর ওজনের বিপরীত দিকে তরল বা গ্যাসের যারা বল বা প্লাবতার জন্য ওজন কিছুটা কমে যায়, একে বস্তুর আপাত ওজন বলে। কোনো বস্তুর ওজন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ভর এবং বৈকর্ষ ত্বরণ, এই দুটোর উপর নির্ভর করে। তার ঘর্ষণ এবং তার পরিমাপ। ষষ্ঠ শ্রেণীতে তোমরা ঘর্ষণ নিয়ে আলোচনা হচ্ছে। এখানে
দেখা যাচ্ছে যে একটা টেবিলের উপর বাক্সটি স্থির রেখে ডান দিকে না সরে, তাহলে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী তুমি যে সিদ্ধান্তে এসে বাঁ দিকে বস্তুর উপর নিশ্চয়ই কেউ 9.8 বল প্রয়োগ করছে। এভাবে করে তোমার অতএব বোঝা যাচ্ছে বাক্সটিতে টানতে গেলেই বাক্সটির নিচের তলে বা টেবিলের উপর ওই দুইয়ের সংস্পর্শটি বলের জন্ম হয়েছে। এভাবে করে তোমরা ভালো করে পড়ে নিবে। এরপরে দ্বিতীয় একটা চিত্র দেখছো, বাম পাশে একটা চিত্র। এখানে 1 নং ছবিতে বাক্সটি কেউ টানছে না, ভেবে বলো এখানে কি কি বাক্সটির উপর কোন ঘর্ষণ বল ক্রিয়া করছে। এরকম আমরা এখন ঘর্ষণ বল কত রকমের সেটা আর কি আলোচনা করব, ঠিক আছে। এবং পরের চিত্রে দেখি এই যে 3 কেজি ভরের, এখানে 3 কেজি ভরের টান প্রয়োগ করছে, এখানে 2 কেজি ভরের টান প্রয়োগ করছে, সেই অনুসারে ওজন আসছে। এবং এখানে একটা ছক দেখতে পাচ্ছ, বস্তুর উপর টানের মান যখন 0 তখন এখানেও 0 নিউটন। বস্তুর উপর টানের মান যখন 5 নিউটন তখন 5 নিউটন, তখন এই যে স্থির অবস্থায় মানও হবে 5 মিউএস নিউটন। তারপরে 7.5 মিউএস নিউটন, এখানে উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ। এবং 9.8 মানে জি, যেটা জি মিউএস নিউটন, এভাবে। এরপরে আমরা পরের একটা ছবিতে দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু একটা ছবি 1 নং ছবির মতো বস্তুটি রেখে একবার পরীক্ষা করা, তারপরে এই 2 নং ছবির মতো রেখে বস্তুটি আবার পরীক্ষা করা হলো। যাই হোক, এভাবে করে তোমাদের বেশ কিছু পরীক্ষা তোমাদের এখানে আলোচনা হচ্ছে। এখন আমি সরাসরি এই পরীক্ষা থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের ঘর্ষণ বল সম্পর্কে যাবতীয় যা ঘর্ষণ ও তার পরিমাপ। ঘর্ষণ বল কাকে বলে? দুটি তলের সংস্পর্শে তৈরি হওয়া যে বল গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নামে বলো ঘর্ষণ বল। একটি তলের উপর একটি 1 কেজি ভরের বস্তুর স্থির অবস্থায় রয়েছে, বস্তুটির ঘর্ষণ বলের পরিমাপ কত? 9.8 নিউটন। ঘর্ষণ বল কয় প্রকার? ঘর্ষণ বল হলো 2 প্রকার, একটা স্থির অবস্থায় ঘর্ষণ, একটা গতিশীল অবস্থার ঘর্ষণ। ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে? ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটি সংস্পর্শে সমান্তরালে ক্রিয়া করে। স্থির অবস্থার ঘর্ষণ কাকে বলে? টানা বা যে কোনো ধরনের বল যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদি প্রয়োগের সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ। গতিশীল অবস্থার ঘর্ষণ বল প্রয়োগের ফলে একটি বস্তু যখন গতিশীল হয় তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তখন তার নাম হচ্ছে গতিশীল অবস্থার ঘর্ষণ। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? এসআই পদ্ধতি উহার মান কত? কোনো বস্তুকে বিনা বাধায় ভূমির দিকে পড়তে দিলে বস্তুর বেগ ক্রমশ বাড়তে থাকে, এই বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এসআই পদ্ধতিতেও তার মান 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে স্কোয়ার হবে। যাই হোক, প্রতিক্রিয়া বল কাকে বলে? একটি বস্তু যখন অপর এক বস্তুর উপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটি ও প্রথম বস্তুর উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বলকে প্রতিক্রিয়া বল বলে। ঘর্ষণ বল কাকে বলে? দুটি তলের সংস্পর্শে তৈরি হয়, আমরা এটা আগেই পড়েছি। চাপ ও ঘাত বলতে কি বুঝো? চাপ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, আর ঘাত হচ্ছে কোনো তলের উপর মোট ক্রিয়াশীল বলকে ঘাত বলে। ঘাত ও চাপের মধ্যে সম্পর্ক হলো ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। কোনো বস্তুকে মেঝের উপর দিয়ে গতিশীল করার শর্ত কি? বল প্রয়োগ করতে হয়। তারপরে ঘর্ষণ বল কিভাবে পরিমাপ করা যায়? ঘর্ষণ বল পরিমাপ কোনো বস্তুর উপর মেঝে কি পরিমাণ ঘর্ষণ বল প্রয়োগ করছে তা পরিমাপ করতে হলে বস্তুকে একটি স্প্রিং তুলার সাথে আটকে তার উপর বল প্রয়োগ করতে হয়। বস্তুটি গতিশীল করার ঠিক আগের মুহূর্তে সেটির উপর যে টান স্প্রিং তুল্যাতে ধরা পড়ে সেটাই হলো তার প্রযুক্ত ঘর্ষণ টান। ঘর্ষণ বল কত প্রকার? 2 প্রকার, স্থির অবস্থার আবর্ত ঘর্ষণ ও গতিশীল অবস্থার ঘর্ষণ। স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে? এটা আমরা আগেই বলেছি। গতিশীল অবস্থার এটাও বলেছি। গতিশীল ঘর্ষণ বল এবং স্থির ঘর্ষণ বলতে কোনটির বেশি হয় এবং কেন? স্থির অবস্থায় ঘর্ষণ বল গতিশীল ঘর্ষণ বলের মানের থেকে বেশি, কারণ গতিশীল অবস্থায় তল দুটির মধ্যে ঘর্ষণ বল কম হয়। ঘর্ষণ বল কাকে বলে? এটি কোন অভিমুখে কাজ করে এটা ভালো করে দেখে নাও। যে অভিমুখে যখন কোনো উভয় দুটি সুবিধা কোনো একটি তল অপর একটি তলের উপর দিয়ে পিছলে বা গড়িয়ে যায় বা যাবার চেষ্টা করে তখন এক তল আপতলের গতিরোধ করতে যে বল প্রয়োগ করা হয় তাকে ঘর্ষণ বল বলা হয়। ঘর্ষণ বল বস্তুর গতির অভিমুখে কাজ করে। সুবিধা: ঘর্ষণ বলের জন্য আমরা মেঝের উপর হাঁটতে পারি, কোনো বস্তুর গতি নিয়ন্ত্রণ করতে পারা যায়। অসুবিধা: কোনো যন্ত্রের যান্ত্রিক অংশ তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়, কোনো বস্তুকে মেঝের উপর দিয়ে গড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আশানুরূপ দ্রুতি পাওয়া যায় না। এরপরে চলে যাচ্ছি তরলের ঘনত্ব ও চাপ।
একটা তরলের ঘনত্ব কাকে বলে? একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। আমরা পরবর্তীতে আরও ঘনত্ব 1 লিটার জল, দেখো এখানে যদি বলি 1 লিটার জল 1000 ঘন সেন্টিমিটার জল, 1 কেজি জল 1000 গ্রাম জল, তাহলে 1000 ঘন সেন্টিমিটার জলের ভর 1000 গ্রাম, 1 ঘন সেন্টিমিটার জলের ভর কাটাকাটি করলে 1 গ্রাম হয়। হ্যাঁ, ফলে ঘনত্ব হচ্ছে জলের ভর ডিভাইডেড জলের আয়তন, 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। হ্যাঁ, তারপরে এবার নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। এরকম বেশ কিছু বর্ণনা আছে। তা ঘনত্ব কাকে বলে? ঘনত্ব, হ্যাঁ, একক আয়তনের বস্তুর ভরকে বস্তুর ঘনত্ব বলে। গাঢ় নুন জল ও সাধারণ জলের মধ্যে কোনটির ঘনত্ব বেশি? গাঢ় নুন জলে। 1 লিটারে কত সিসি? 1 লিটার সমান 1000 সিসি বা ঘন সেন্টিমিটার। হ্যাঁ, পারদের ঘনত্ব ওখানে আমরা দেখেছি 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তরলের চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে তরলের চাপ বলে। তরলের চাপ কোন দিকে করে? সব দিকে সমানভাবে ক্রিয়া করে। পাত্রের তলদেশে, হ্যাঁ, জলের চাপ বেশি হয় কেন? পাত্র তলদেশে জলের গভীরতা সবচেয়ে বেশি, তরলের চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ যত বাড়বে গভীরতা তরলের চাপও তত, তাই পাত্রের তলদেশে জলের চাপ সবচেয়ে বেশি। তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? তরলের ঘনত্ব, স্থানে অভিকর্ষ স্থান এবং তরলের গভীরতা, তিনটা। অর্থাৎ যে আমাদের সূত্র যেহেতু জানা আছে P = HdG, এই তিনটের উপর ডিপেন্ড। তরলের সমষ্টিগত ধর্মকে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি পাইপলাইনের সাহায্যে জল পৌঁছে দেওয়া হয়। এবার তরলের চাপ বলা হয় কাকে? যে পরিমাণ বল ক্রিয়া করে, হ্যাঁ, যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকেই চাপ বলা হয়। ঠিক আছে, একটি টেবিলে 10 কেজি ভরের একটি ব্লক রাখা আছে। ব্লকটি পৃথিবী বল দিয়ে কি নিচে টানছে? এরকম করে, অর্থাৎ 98 নিউটন বল দিয়ে টানছে। এভাবে করে বর্ণনা আছে অনেক। তারপরে এখানে ব্লকের দেওয়া চাপ P = বল বাই ক্ষেত্রফল 98 ডিভাইডেড 0.25। এখানে এরকম অঙ্ক আসতে পারে তোমাদের। যেমন চাপ দেওয়া থাকলো বল বাই ক্ষেত্রফলের সূত্র ধরে এরকম অঙ্ক আসবে। আমি পরবর্তীতে বেশ কিছু অঙ্ক তোমাদের দেখিয়ে দেবো। ঘনত্বের এসআই একক কি? কিলোগ্রাম পার ঘনমিটার। হ্যাঁ, গ্যালন কিসের একক? তরল পদার্থের আয়তন মাপার একক। চাপ কাকে বলে? বলেছি একটু আগে। কোনো বস্তুর উপর একই পরিমাণ বল প্রযুক্ত হলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে চাপের মান বাড়বে না কমবে? চাপ কমবে। কোনো বিন্দুতে তরলের চাপের রাশিমালা লেখো। P = HdG। তারপরে কোনো বস্তুতে স্থির অবস্থা থেকে বিনা বাধা এদিকে পড়তে থাকলে 1 সেকেন্ডে পর উহার গতিবেগ কত হবে? 9.81 মিটার পার সেকেন্ড। অভিকর্ষ স্থান বস্তুর ভরের উপর নির্ভর করে কি? না, অভিকর্ষ স্থান বস্তুর ভরের উপর। লবণাক্ত জলের ও বিশুদ্ধ জলের মধ্যে কোনটি ঊর্ধ্বমুখী খাত বেশি? লবণাক্ত জলের ঊর্ধ্বমুখী খাত বেশি। বস্তুর উপর প্রযুক্ত বল ভর ও ত্বরণের মধ্যে সম্পর্ক কোনটি? বল সমান ভর ইন্টু ত্বরণ। এরপরে দেখা গেছে তোমাদের আরও কিছু, হ্যাঁ, বর্ণনা এখানে দেওয়া আছে। এখান থেকে দেখা যাচ্ছে জলের ভর 1 কেজি, বোতলের জলের ওজন, হ্যাঁ, তাহলে 9.8 নিউটন। বোতলের জলের মেঝের ক্ষেত্রফল এই বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা জলের চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে 9.8 ডিভাইডেড A নিউটন পার বর্গ মিটার। এখন এর মান যদি নির্দিষ্ট একটা থাকে, মানটা বসিয়ে দিলে এখানে একটা মান চলে আসবে, এরকম পরীক্ষা করা যায়। তারপরে, হ্যাঁ, তরলের চাপ ও ঘনত্ব যেটা, সেটা নিয়ে একটা পরীক্ষা দেওয়া আছে এখানে। তারপরে এগুলি ভালো করে রিডিং পড়বে, কারণ একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা অনেক কঠিন হবে। যাই হোক, ত্বরণের কোন বিন্দুতে চাপের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের কোন বিন্দুতে চাপের মান নির্ভর করে 3টি বিষয়ের উপর। একটা হচ্ছে তরলের গভীরতা, হ্যাঁ, তরলের গভীরতা কেন? এই যে সূত্র দেখো, এইচটা হচ্ছে গভীরতা, তরলের ঘনত্ব D হচ্ছে ঘনত্ব, আর G হচ্ছে অভিকর্ষ স্থান। এই তিনটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এই তিনটি বিষয়কে একত্রিত করে তাহলে চাপ সংক্রান্ত যে রাশিমালা পাওয়া যায় সেটা হচ্ছে এই যে, হ্যাঁ, এটা আমরা অঙ্কও করবো এটা দিয়ে। তারপরে প্রমাণ করো যে কোনো বিন্দুতে তরলের চাপ, তরলের গভীরতা, তরল ঘনত্ব, অভিকর্ষ ত্বরণ। মনে করি পাত্রে জল আছে, ওই জলেও গভীরতা সেখানে জলের তলদেশে একটি ক্ষেত্রফলে বিশিষ্ট একটি চৌম্বকীতে, হ্যাঁ, কল্পনা করা ওই ক্ষেত্রফল বিশিষ্ট চৌম্বকিত অংশের তলের আয়তন A × H, কারণ ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে তলের ঘনত্ব হবে কি হবে? A × H × D। তলের ওজন সমান ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। এভাবে করে A × H এটাকে লেখা যায় আয়তন V। তাহলে আর V ρ G, অর্থাৎ এখানে HdG তলের গভীরতা ইন্টু ঘনত্ব, অভিকর্ষ ত্বরণ, প্রযুক্ত বল। বায়ুর চাপ এখানে ডিটেলস বর্ণনা করা আছে। তোমরা টরেসিলির যে টরেসিলির পরীক্ষাটা বেশ গুরুত্বপূর্ণ। তোমরা টরেসিলির পরীক্ষাটা বর্ণনা করতে যদি বলে, ইতালি পদার্থবিজ্ঞানী টরেসিলি সর্বপ্রথম বায়ুর চাপ পরিমাপে একটি অত্যন্ত সহজ পদ্ধতি উদ্ভাবন করেন। প্রায় 1 মিটার লম্বা একমুখ খোলা একটি কাঁচনল বিশুদ্ধ শুষ্ক পারদ নিয়ে ভর্তি করা হয়। নলের খোলা মুখে আঙুল দিয়ে আটকে নলটিকে উল্টিয়ে এর খোলামুখটি একটি পারদপূর্ণ পাত্রে ডুবিয়ে ধরে বুড়ো আঙুলটি সরিয়ে নিলে দেখা যায় যে নলের ভিতর পারদ কিছুটা নেমে এসে স্থির হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় পাত্রের
পারতল থেকে নিলে আবদ্ধ পারতস্তম্ভের উচ্চতা হয়েছে প্রায় 76 সেন্টিমিটার। পারদের উন্মুক্ত পারতলে বায়ু যে নিম্নমুখী চাপ দেয় তা পারদের মধ্যে দিয়ে সঞ্চালিত হয়ে নলের মধ্যস্থিত পারদস্তম্ভের উপর ঊর্ধ্বমুখী ক্রিয়া করে। বায়ুমণ্ডলের চাপ ও নলের মধ্যে দাঁড়ানো পারদস্তম্ভের চাপের সমান হলে পারদস্তম্ভ স্থির অবস্থায় আসে। মনে রাখতে হবে, কাঁচনলের ভিতর পারদস্তম্ভের উপরে যে ফাঁকা স্থান থাকে তাকে টর্সিলের শূন্যস্থান বলে। প্রকৃত অর্থে যদি অংশে শূন্য নয়, এর মধ্যে সামান্য পারদস্তম্ভ থাকে যা ঘরের উষ্ণতার সম্পৃক্ত। এভাবে করে তোমাদের টর্সিলির যে পরীক্ষাটা তোমরা ভালো করে দেখবে। বায়ুর চাপ, টর্সিলির পরীক্ষার পারদস্তম্ভের উচ্চতা কত ছিল? 76 সেন্টিমিটার। তারপরে টর্সিলি যদি পরীক্ষা জলের দ্বারা করতেন তাহলে জলের স্তম্ভ উচ্চতা কত? 10.3 মিটার। তাহলে 76 সেন্টিমিটার যে পারদ যে পরিমাণ চাপ দেয় সেই পরিমাণ চাপ কত উঁচু জল সৃষ্টি করতে পারে? 10.3 মিটার। তারপর প্রমাণ বায়ুমণ্ডল চাপ কাকে বলে? 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভকে যে চাপ দেয় তাকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলে। পৃথিবীর সব স্থানে কি পারদ স্তম্ভের উচ্চতা বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার হবে? ব্যাখ্যা করো। বিভিন্ন বায়ুমণ্ডলের চাপ বিভিন্ন স্থানে বিভিন্ন। উদাহরণস্বরূপ বলা যায় যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলের চাপ তত কমতে থাকে। বায়ুর চাপ কমলে পারদ স্তম্ভের উচ্চতাও কমে যাবে। তাই পারদের অঞ্চলে পারদ স্তম্ভের চাপ 76 সেন্টিমিটার থেকে কম। এরপরে বস্তুর ভাসমান প্লবতা আর্কিমিডিসের নীতি। যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটু ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে এই বলকে বস্তুর প্লবতা বলা হয়। ঠিক আছে, এটা তোমরা ভালো করে, প্লবতা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা সংজ্ঞা। বস্তুর ভাসমান প্লবতা আর্কিমিডিসের নীতি। প্লবতা কাকে বলে? যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুর উপর একটু ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ওই বস্তুটির নাম হচ্ছে প্লবতা। আমি এবার আলাদা করে স্মরণ করে আবার দিয়েছি। ভাসান কি? বস্তুর ভাসানের শর্তগুলি। তাহলে অদ্রবণীয় বস্তু তরলের মধ্যে পাত্রের তলদেশে না পৌঁছে যে কোনো অবস্থায় স্থির থাকাকে বস্তুর ভাসান বলে। যেমন বরফ, ভেজা কাঠ ইত্যাদি ভেসে থাকে। বস্তুর ভাসানের দুটি শর্ত আছে: বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন বস্তুর ওজনের থেকে বেশি হবে এবং বস্তুর ভরকেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই সরলরেখার উপর অবস্থিত হতে হবে। আর্কিমিডিসের সূত্রটি বিবৃতি করো। স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ ডোবালে বস্তুটি কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে যা ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। কীভাবে প্রমাণ করবে যে কোনো বস্তুকে কোনো তরলে নিমজ্জিত করলে ওই বস্তুর ওজন আপাত ওজন হ্রাস পেয়েছে? একটি বস্তুকে স্প্রিং তুলার হুক থেকে ঝুলিয়ে দাও। স্প্রিং তুলার সূচকটি যে দাগ পর্যন্ত নেমে আসে সেটি লক্ষ্য করো। এবার ওই অবস্থায় বস্তুটিকে একটি পাত্রের জলে নিমজ্জিত করো। দেখতে পাবে যে স্প্রিং তুলা সূচকের পিঠে 164 সেন্টিমিটার পারদ ধীরে ধীরে কমে যাচ্ছে। এর দ্বারা প্রমাণ করা যায় যে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুর ওজনে আপাত হ্রাস পায়। কোনো বস্তুকে তরলে ডোবানো হলে ওই বস্তুর উপর প্রযুক্ত বা ঊর্ধ্বমুখী বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ঊর্ধ্বমুখী বল দুটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন, আর দ্বিতীয়ত ওই তরলের ঘনত্ব। বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন বাড়লে বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বলের পরিমাণ বেড়ে যায়, আবার তরলের ঘনত্ব বাড়লেও বস্তুর উপর নিম্নজিত ঊর্ধ্বমুখী বলের পরিমাণ বাড়ে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এই পর্যন্ত। আর্কিমিডিসের নীতিটি লেখো। তোমরা ইতিমধ্যে আর্কিমিডিসের নীতিটা আমি দেখিয়েছি। কোনো বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছু তরল অপসারিত করে। অপসারিত তরলের ওজন মান বস্তুর উপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের বল বা প্লবতার মানের সমান। তাহলে আমি একটা কাজ করি, তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণই তোমাদের গুছিয়ে রেখেছিলাম এই ভিডিওর মাধ্যমে এই পর্যন্ত, কারণ অনেক হয়ে গেছে। আমি পরবর্তীতে বাকি অংশের আর একটা ভিডিও করব। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত। আমি পরে আবার আর একটা ভিডিও দেব। বাকি অংশটুকু অঙ্ক সহ MCQ অন্যান্য যত সমাধান আছে সমস্ত সমাধান আমি তোমাদের দিয়ে দেব। ধন্যবাদ তোমাদের সবাইকে।